আমাদের বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা অঞ্চলের অঞ্চল টিমের লিয়াকত আলী ভূঁইয়া, আব্দুল সত্তার সাহেব, জেলা আমির আব্দুল হান্নান ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে গর্বিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা সহ গণমাধ্যম কর্মীরা এবং আমার প্রিয় দেশবাসী ভাইসা, বিকাল 4টা থেকে আজকের এই সেমিনারের মূল প্রতিপাদ্যের উপরে আপনারা নিশ্চয়ই মূল্যবান আলোচনা শুনেছেন। 11 দলের পক্ষ থেকে বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই। জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি, জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সরকার গঠন করেছেন, জুলাই আন্দোলনের সহস্রাধিক মানুষের জীবন, প্রায় 30-40 হাজার মানুষের রক্তাক্ত ক্ষতবিক্ষত অশ্রুসিক্ত স্মৃতি সম্পূর্ণ বেমালুম ভুলে গিয়ে যারা জুলাইয়ের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেই ক্ষমতাসীন বিএনপি সরকারের এই জনগণের সাথে বিচারিতার বার্তাটা আমরা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। তারা ওয়াদা করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ, সামাজিক, মানবিক মর্যাদার এক সুন্দর চমৎকার বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভিন্নমতের বিরুদ্ধে দমন পীড়ন, বিদেশে অর্থ পাচার এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দলীয়করণ করা মেধাহীন একটি সন্ত্রাস নির্ভর জাতি গঠনের দিকে যারা নিয়ে যাচ্ছিল, সেই পথ থেকে দেশকে ফিরিয়ে এনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাচ্ছিলাম। যে আন্দোলন, সেটি ছিল জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেটি ছিল জুলাইয়ের আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের ফল হিসেবে রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে বাংলাদেশে প্রায় 33টি রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হয়ে 84টি সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক অনেক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় নির্বাচন, গণভোট সহ অনেক কর্মকাণ্ড আমরা যে সম্পন্ন করলাম, তার প্রতি বিশ্বাসঘাতকতা করে, জনগণের কাছে যে অঙ্গীকারের সাথে দ্বিচারিতা করে ক্ষমতায় গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি আজকে সেই জুলাই চেতনাকে ভুলতে বসেছে। মুখে জুলাইয়ের কথা বলে, কিন্তু কার্যত জুলাইয়ের চেতনার দিকে দেশকে তারা যেতে দিচ্ছে। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, গণমাধ্যম কর্মীদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখন কেন বলছেন গণভোট সংবিধান বিরোধী, সংবিধান সংস্কার পরিষদের জন্য রাষ্ট্রপতির আদেশ, রাষ্ট্রপতি দেওয়ার কোনো এখতিয়ার নাই। গণভোট সংবিধান সংস্কার আদেশ, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটা 13 নভেম্বর 2025 হয়েছিল, যে আদেশের ভিত্তিতে একই দিনে গণভোট, জাতীয় ভোট হয়েছে, তার একটা ভোটকে মানে আপনি ক্ষমতায় গেলেন, আর একটা গণভোটকে আপনি উপেক্ষা করলেন। এটি কি জাতির সাথে আপনার দেওয়া প্রতিশ্রুতি ছিল? আমরা যদি এখন প্রশ্ন করি, 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদের 84টি ঐক্যমতের বিষয়ে যখন সকল রাজনৈতিক দল আমরা স্বাক্ষর করেছিলাম, সেখানেও তো বিএনপি উপস্থিত ছিল, ছিল কিনা বলেন? এমনকি 9 মাস প্রায় 70-72টি বৈঠক করে 33টি দল বিভিন্ন সাংবিধানিক সংস্কারের ব্যাপারে যে আমরা ঐক্যমত্য চেষ্টা করেছি, সেখানেও বিএনপি সব জায়গায় সব বৈঠকে উপস্থিত ছিল। গণভোটের প্রস্তাব তাদেরও ছিল। আমরা বরং জামাত ইসলামী সহ 11 দল 8 দল বলেছিলাম
আগে গণভোট হতে হবে, তারপর জাতীয় নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন হতে হবে। বিএনপির ষড়যন্ত্রের কারণে স্থানীয় নির্বাচন হয়নি, আগে গণভোট হয়নি, একই দিনে তারা পরিকল্পিতভাবে গণভোট এবং জাতীয় নির্বাচনে নিয়ে গিয়েছে। অর্থাৎ তাদের অন্তরে ছিল একরকম, মুখে ছিল একরকম। কারণ জাতীয় সংসদে যখন মাননীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন যে আপনারা তো জুলাই সনদ তৈরি করা, স্বাক্ষর করা, 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডার, 25শে নভেম্বরে গণভোটের অর্ডিন্যান্স, 12ই ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন, গণভোট, এই সব প্রক্রিয়ার সাথে 4 মাস ধরে আপনারা কাজ করেছেন, একদিনই তো বলেননি যে গণভোট মানি না, এই অর্ডিন্যান্স মানি না, এটা সংবিধান বিরোধী, একথা একদিনও বললেন না। 4 মাস ধরে আপনারা সেটা মেনে নিলেন। ইভেন গণভোটের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তখন বিএনপির চেয়ারম্যান ছিলেন, এই আইনমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রীরা বিএনপির নেতা হিসাবে তারা সারা দেশে গণভোটের আগে কিন্তু কথা বলছিলেন না। পরে যখন 8 দলীয় ঐক্য থেকে বলা হলো যে বিএনপি গণভোটের পক্ষে, গণভোটে হাতে ভোট দিতে বলছে না, সেখান থেকে এসে তারা নিরুপায় হয়ে বললেন যে হ্যাঁ, গণভোটে আপনারা হাতে ভোট দেবেন। কি বলেছিল না? আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু বিএনপির প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া গণভোটে হাতে ভোট দিতে বলেছিলেন দেশবাসীকে, তাহলে উনিও গণভোটে হাতে ভোট দিয়েছিলেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি রাজনৈতিক ঐক্যমতের বিষয়ে আপনিও হা বলেছেন। 70% মানুষ, 5 কোটি ভোটার হাতে ভোট দিয়ে ঐক্যমত্য কমিশনের 84টি বিষয়ে হা জয়যুক্ত করে এই সংস্কারের পক্ষে মতামত দিয়েছে। সেই সব কাহিনী তো আপনারা জানেন, অথচ আপনারা এখন বলছেন এগুলো সংবিধান বিরোধী, এগুলো রাষ্ট্রপতির এখতিয়ার নাই। এমনকি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যদিও ওনার মন্ত্রণালয়টা স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই এখন বলেন উনি হলেন সর্বমন্ত্রী, সব ব্যাপারে উনি কথা বলবেন। ইভেন প্রধানমন্ত্রী বসা থাকবেন, কথা বলা উচিত প্রধানমন্ত্রী, এমন এমন ইস্যুতেও উনি কথা বলেন না। উনি যখন দাঁড়িয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর পক্ষে, সংসদ সদস্যরা প্রশ্ন করেন, আপত্তি করেন, প্রধানমন্ত্রী আছে, উনি কথা বলবেন কেন? উনি বলেন আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলছি। দুনিয়ার কোন দেশে পার্লামেন্টারি পলিটিক্সে আমরা দেখি নাই লিডার অফ দি হাউস, সংসদ নেতা বসে থাকেন, উপস্থিত থাকেন, তার পক্ষে কোনো মন্ত্রী সেখানে কথা বলেন। তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার পক্ষে কথা বলতে পারেন। কি বলেন, ঠিক কিনা? সেটাও তিনি করেছেন। যাই হোক, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আমরা গোটা জুলাই সনদ তৈরি, অর্ডিন্যান্স, প্রেসিডেন্সিয়াল অর্ডার, গণভোট, প্রত্যেকটি প্রক্রিয়ার সাথে বিএনপির আমরা যুক্ত ছিলেন, কখনো এটাকে সংবিধান বিরোধী বলেননি, এখন কেন আপনারা অস্বীকার যাচ্ছেন? আপনারা সাক্ষী, পার্লামেন্টে দাঁড়িয়ে এই সর্বমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, আমরা ওই সময় এগুলো আপত্তি করিনি, আমরা ভেবেছিলাম যদি এখন আপত্তি করি, পরে যদি ভোট না হয়, পরে যদি নির্বাচন না হয়, খেয়াল আছে আপনাদের? ওনাদের অন্তরে ছিল এই জুলাই সনদ আমরা মানব না, কোন রকম তালির বটি দিয়ে একটা সাজানো গোছানো ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনে ইলেকশন করে আমরা ক্ষমতায় চলে যাব। সেই জন্য ওনারা মুখে জুলাই সনদের কথা বলেছেন, কিন্তু অন্তরে জুলাই সনদ মানবেন না, এটাই ছিল ওনাদের অন্তরের কথা। আজকে সেই জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আলোচনায় আমরা বলতে চাই, বিএনপিকে এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী হাতে ভোট দিয়ে যদি থাকেন, আপনার কথা যদি সত্য হয়, তাহলে কেন আপনি 84টি ঐক্যমতের বিষয় মানবেন না? তাহলে আপনি বলুন পার্লামেন্টে যে না, আমি হাতে ভোট দিতে বলেছিলাম, কিন্তু ভোটের দিন আমি হাতে ভোট দিইনি। আপনি পার্লামেন্টে বলেন, তা তো বলেন না। বিচারিতা কেন? আপনি বিএনপি 11 দলকে মুনাফিক বলেন, আপনারা যে কথা দিয়ে কথা রাখলেন না, এটাকে কি ইমানদারি বলতে হবে নাকি? আসলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, বিএনপি ইচ্ছা করে জুলাই সনদকে না মেনে 5 কোটি মানুষের গণভোটের গণরায়কে না মেনে
নিজেরাই জাতিকে একটি সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের রাজনীতির সামনে সবচেয়ে বড় সংকট হলো এই জুলাই সনদ তথা গণভোটের রায়কে কার্যকর না করা। গণভোটের রায় কার্যকর না করলে পার্লামেন্টে 11 দলীয় ঐক্য বিরোধী দলের নেতা, যিনি আমাদের নিরপেক্ষ অপোজিশন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, গণভোটের গণরায় কার্যকর করার প্রশ্নে আমরা তিলমাত্র ছাড় দেব না, এই রায় কার্যকর করতে হবে, তা না হলে দেশকে একটা সংঘাতের দিকে ঠেলে দেওয়া হবে। সেজন্য বিএনপির এই দ্বিচারিতা, জনগণের সাথে কৃত ওয়াদাকে ভঙ্গ করা, আজকে এই সেমিনারের মধ্য দিয়ে ফেনীবাসী দেশবাসীর কাছে পরিষ্কার করতে চাই, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বিএনপি কার্যকর করতে চায় না। তারা দুই দিকে দুটো বিভ্রান্তি তৈরি করে জনগণের কাছে একটা ধূম্রজাল তৈরি করছে। কি বলছেন ওনারা? ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের একটা লাল বই আছে, যেখানে 84টি ঐক্যমত হওয়া বিষয়গুলো লেখা আছে। পার্লামেন্টে উনি ওই বইটা উঁচু করে ধরে মাঝে মাঝে বলেন যে এই জুলাই সনদের অক্ষরে অক্ষরে সবকিছু আমরা মানব। কি বলছে না? ইভেন প্রধানমন্ত্রী বলে আমরা সবকিছু মানব। আর আমরা 11 দল বা জামাত ইসলামী আমরা বলছি যে না, ওনারা মানছেন না। তাই যদি জুলাই সনদের ভিত্তিতে তৈরি করা গণভোট ওনারা মানেন, তাহলে ওনারা জুলাই সনদের কথা ওখানে বলেন, কিন্তু একবারও তো বলেন না যে 70% মানুষ গণভোটে ভোট দিয়ে যে গণরায় দিয়েছে, আমরা সেই গণভোটের রায় কার্যকর করব। এ কথা একবারও বলেনি। আপনারা কি শুনেছেন বিএনপির মুখে যে গণভোটের রায় আমরা কার্যকর করব? তাহলে ওনারা জুলাই সনদ আর গণভোট এই দুইটা কথাকে ডিফারেন্স করে ফেলেছেন এবং একটা বিভ্রান্তি তৈরি করে ফেলেছেন। রহস্যটা কি? সেই রহস্যটা আপনাদের কাছে একটু বলতে চাই। ওনারা যে জুলাই সনদ মানবেন, তার অর্থ হলো, ব্যারিস্টার ফুয়াদ আমার আলোচনার আগে সেটা পরিষ্কার করে বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক পরিবর্তনের 37টি বিষয় আমরা যেখানে একমত হয়েছি, যেখানে রাষ্ট্র ব্যবস্থার সমস্ত সাংবিধানিক পদগুলো প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ইচ্ছায় আগে নিয়োগ করা হতো, কেয়ারটেকার সরকারের প্রধান নিয়োগের পদ্ধতি, চিফ জাস্টিস, আপিলেট ডিভিশনের জাস্টিস, অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, এই সমস্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের নিয়োগের পদ্ধতি ফ্যাসিবাদী আমলে এই সংবিধানে নিয়ম ছিল প্রধানমন্ত্রীর ইচ্ছা অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করবেন, সেই অনুযায়ী দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, তারপরে আপনার কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি তো বাতিলই তারা করে দিয়েছিলেন। কিন্তু সেই সব জায়গাতে আমরা যে ঐক্যমত্য কমিশনে একমত হচ্ছি, সেই সব জায়গায় তার ডক্টর ডিসেন্ট দিয়েছে, তারা এখানে দ্বিমত করেছেন। ঐক্যমত্য কমিশন বলেছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান থাকতে পারবেন না, বিএনপি সেখানে না বলেছে, মানে তিনি সরকারেরও প্রধান থাকবেন, আবার তিনি দলেরও প্রধান থাকবেন। তার অর্থ হলো দলের প্রধান হয়ে দলীয় নীতি পলিসিতে ভিন্ন মতের উপরে দমন পীড়ন করে হাসিনার কর্তৃত্ববাদী কায়দায় ফ্যাসিবাদী শাসন হওয়ার শুরু। সরকার প্রধান হিসেবে তিনি আলাদা থাকবেন না, তিনি দল আর সরকার দুটাকে লিড করবেন। সেখানে পার্লামেন্টে উচ্চ কক্ষ নিম্ন কক্ষে দুইটা কক্ষে, আপার লোয়ার হাউসে উচ্চ কক্ষে 100 আসনের জন্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর পদ্ধতিতে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে 100 আসন সবার মধ্যে ভাগ হবে। বিএনপি এখানে না বলেছে, না এটা আমরা মানি না, ওনারা আসন সংখ্যার ভিত্তিতে উচ্চ কক্ষের আসন ভাগ করবেন। সবাই এক কথা বলেছে, ওনারা সেখানে না বলেছে। আর্টিকেল 70 ব্যাপারে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, তার একটা জায়গায় ওনারা নো বলেছে। আন্তর্জাতিক চুক্তি আইনগুলো উচ্চকক্ষ নিম্ন কক্ষে আলোচনা করতে হবে, সেখানে ওনারা নো বলেছেন। সাংবিধানিক সব পদে নিয়োগের ব্যাপারে ওনারা নো বলেছেন। তার অর্থ হলো সরকারি চাকরি বাকরি ক্যাডার সার্ভিসে জুলাই অভ্যুত্থানে যে কোটা নয় মেধার যে আন্দোলনের ভিত্তিতে এক দফার আন্দোলনে চলে গেল, তার কারণ ছিল
ছাত্রলীগ যুবলীগ দেখে দেখে সমস্ত দলীয় লোকগুলোকে সরকারি চাকরি নিয়োগ করা হচ্ছিল। সেইটার বিরুদ্ধে ঐক্যমত্য কমিশন বলেছে না, তা হবে না। এখানে সরকারি দল, বিরোধী দল এবং তৃতীয় জুডিশিয়ারি সহ অন্যান্য জায়গার স্পিকার, নানান প্রতিনিধি থেকে একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। বিএনপি সেখানে না বলেছে। তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রকে শোষণ করার সকল যন্ত্রে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগাম টেনে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে যেন নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার জন্য ঐক্যমত্য কমিশনে যা করা হয়েছে, বিএনপি সেই সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। উনাদের জুলাই সনদ মানতে চাওয়ার অর্থ হলো এই সব ভিন্ন মতের কমপক্ষে 12 থেকে 13টা জায়গায় বিএনপি জুলাই সনদের 13টা-14টা জায়গায় ভিন্ন মত নোট অফ ডিসেন্ট তারা দিয়েছেন। তার অর্থ হলো ওই বাদ দেওয়া ভিন্ন মতগুলো বাদে জুলাই সনদের যে অংশটুকু থাকবে সেগুলোকে ওনারা মানবেন। কিভাবে মানবেন? সেইগুলোকে এই পার্লামেন্টে সংবিধান সংসদের নামে একটা বিল এনে ওনারা সংখ্যাগরিষ্ঠতার জোরে ওই আইনগুলো পাস করবেন, যা গুরুত্বপূর্ণ সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন আনবে না। ওই দলীয় কর্তৃত্ব, দলীয়করণ, ফ্যাসিবাদী শাসনের আসল সেই সাংবিধানিক স্বরূপটাই থেকে যাবে, এমন ভাবেই তারা সংবিধানটা করতে চান। প্রিয় ভাইরা আমার, সুধীবৃন্দ, এই জন্য 11 দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে, গণভোটের মধ্য দিয়ে যে 84টি বিষয়ে 70% ভোটাররা হা বলেছে, কোন রকম নোট অফ ডিসেন্ট ছাড়াই এই 84টি বিষয়ের সবটাকেই মেনে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। আর ওনারা বলতেছেন যে না, আমরা যে সব জায়গায় ভিন্ন মত দিচ্ছি সেগুলো বাদে সংস্কারের যেটুকু বাকি আছে সেগুলো খুবই ম্যাটেরিয়াল, সেগুলো দিয়ে ওনারা একটা সংবিধান বানাবেন। এটা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, রাষ্ট্রীয় দর্শন, রাষ্ট্রের বৈশিষ্ট্য পরিবর্তনে মৌলিক কোনো পরিবর্তন আনবে না। তাহলে যে ফ্যাসিবাদী শাসন, কর্তৃত্ববাদী শাসন আমরা উৎখাত করার আন্দোলন আমাদের সন্তানেরা করেছে, আবার যদি বিএনপির ভিন্ন মত সহকারে এটা মানা হয়, তাহলে আবার সেই ফ্যাসিবাদী শাসন কিন্তু থেকে যাবে। আমার প্রিয় ভাইরা, সেজন্য ওনারা গণভোট মানবো তা বলে না, ওনারা জুলাই সনদ মানবো তাই বলে। জুলাই সনদ মানার অর্থ হলো ওনাদের ভিন্ন মতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক 12-14টি বিষয় বাদ দিয়ে ওনারা মানবেন। তো বাদ দিয়ে মানলে তাহলে এই ঐক্যমত্য কমিশনের প্রয়োজন দরকারটা কি? এই রক্তে এই আন্দোলন, এই ঐক্যমত্য কমিশনে 9 মাস তো আপনারা ছিলেন, তখন তো একটা ব্যাপারে আপত্তি দেননি, আজকে ক্ষমতায় গিয়ে কেন আপনারা আপত্তি জানাচ্ছেন? তার অর্থ হলো আপনাদের মুখে ছিল এক, মনে ছিল এক। এই জন্য পাবলিক মনে করে কি ব্যাপার, বিএনপি তো জুলাই সনদ মানতে চায় আর 11 দল বলে মানে না। এই মানে নার অর্থ হলো ওনারা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনের যে ভিন্ন মতগুলো দিয়েছেন ওটা বাদ রেখে বাকি গুরুত্বহীনগুলো ওনারা মানবেন, তাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে না। আর একটা হচ্ছে, নতুন করে পার্লামেন্টে ওনারা বিরোধী দলকে অনুরোধ করেছেন। কি জন্য করেছেন? ওনারা সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সংবিধানের ওই সংস্কার পরিষদের যে আদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেখানে পরিষ্কার বলা ছিল নতুন জাতীয় সংসদের অধিবেশন যেদিন ডাকা হবে সেই দিন থেকে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। এমপি নির্বাচিত যারা, তারা ওই সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। 30 দিনের মধ্যে অধিবেশন ডেকে এই ঐক্যমত্য কমিশনের জুলাই সনদের ভিত্তিতে যে রায়, গণভোটে বিজয়ী হয়ে যে রায় হবে, তার ভিত্তিতে সংবিধান পরিবর্তন করে তফসিলে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। বিএনপি পরিকল্পিতভাবে সংসদ অধিবেশন আহ্বানের প্রথম দিন থেকে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকে নাই। সে দিন সময় পার হয়ে গিয়েছে। তাহলে ইচ্ছা করে তিনি এই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করলেন, অথচ এই সংবিধান সংস্কার পরিষদের আদেশ কিন্তু বিএনপির মতে ছিল। তাদের লিগ্যাল এক্সপার্ট যারা ঐক্যমত্য কমিশনে, সবাই মিলে এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই সংবিধান সংস্কার পরিষদের পন্থায় এটা আইনি কাঠামো দিয়ে এই সংবিধান সংশোধনের জন্য চেষ্টা করা হচ্ছিল। ওনারা সেইটা ইচ্ছা করে সেই বৈঠক ডাকলেন না। ওখানে ওই আদেশে আরো একটা কথা বলা আছে, প্রথম অধিবেশন শুরু হওয়া থেকে নিয়ে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ যদি
এই জুলাই সনদের সব বিষয়গুলো, গণভোটের বিষয়গুলো বাস্তবায়ন না করে, তাহলে সংবিধান সংস্কারের পরিষদের মাধ্যমে এই সব জুলাই সনদের 84টি বিষয়ে গৃহীত হয়েছে বলে অটোমেটিক্যালি গণ্য হবে। সেটা শেষ হতে তার বেশি দেরি নেই, দুটি অধিবেশন চলে যাচ্ছে, হয়তো সেপ্টেম্বরেই সেই 270 দিন শেষ হয়ে যাবে। তখন এই জুলাই সনদের আইনি কাঠামোতে সংস্কার পরিষদের যে বিধান জারি হয়েছিল তার সমস্ত সুযোগগুলো শেষ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে ওই সময় বিএনপি আপত্তি করেনি, অথচ এখন একটার পর একটা তারা অমান্য করে, অস্বীকার করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই গণভোট, এই সংবিধান সংস্কার পরিষদ এগুলো হচ্ছে জনগণের সাথে একটা অন্তহীন প্রতারণা। জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, এই গণভোট যদি জনগণের সাথে অন্তহীন প্রতারণা হয়, তো আপনারা তো এই সমস্ত কার্যক্রমে ছিলেন, আজকে নির্বাচিত হয়ে আপনারা যে এটাকে অস্বীকার করছেন এটাই হচ্ছে অন্তহীন প্রতারণা। আপনারা মানছেন না। এখন ওনারা বলছেন যে না, আমরা আসেন পার্লামেন্টে, সংস্কার নয়, আমরা সংবিধান সংশোধন করি। ওনারা প্রস্তাব দিয়েছেন সংবিধান সংস্কারের জন্য দরকার নাই, আমরা একটা সংবিধানের বিশেষ কমিটি সংবিধান সংশোধনের জন্য করি, বিরোধী দলের পক্ষ থেকে আপনারা কিছু নাম দেন। ওনারা 10-12 জনের নাম দিয়ে একটা কমিটির প্রস্তাব দিয়েছেন, বিরোধী দলের কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে। বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন যে না, আমরা তো সংবিধানের সংস্কার চেয়েছি, সংশোধন আমরা চাইনি। বলে আপনারা যদি, যেহেতু প্রথম 30 দিন আপনারা ফেল করেছেন, যদি আপনাদের আন্তরিকতা থাকে, আপনারা যদি এই সংবিধানকে সংস্কার করতে চান, তাহলে সংশোধন নয় সংস্কারের জন্য আপনারা বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন, আমরা পার্লামেন্টে বিরোধী দল সেটা বিবেচনা করে দেখব। ওনারা সেটা মানছেন না। এই করতে করতে প্রথম অধিবেশন গিয়েছে, এখন বাজেট অধিবেশন শেষ, 15 তারিখে হয়তো অধিবেশন শেষ হয়ে যাবে। তাহলে সংসদেও যে সুযোগটুকু ছিল আইনি বিতর্ক এনে জুলাই সনদের এই গণভোটের রায় কার্যক্রম করার আইনি বিতর্কের যে জায়গাটা সংসদে ছিল, সেটাও বিএনপি কিন্তু হাতে নিচ্ছে না, কাজে লাগাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওনারা এই নতুন বিতর্ক শুরু করেছেন যে সংবিধান আমরা সংশোধন করব, সংস্কার করব। বিএনপির 31 দফা, ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, অনেকের কাছে সে কাগজ আছে, 31টা দফার প্রথম দফাই হচ্ছে, তারা বলছে যে আমরা নির্বাচিত হলে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করব। তাহলে আপনাদের 31 দফার প্রথম দফা হলো সংবিধানের সংস্কার করা, আজকে নির্বাচিত হয়ে সেই সংস্কার ভুলে গিয়ে আপনারা এখন সংশোধনের কথা বলছেন। অনেকে মনে করেন যে ভাই সংস্কার আর সংশোধন এখানে কি বা পার্থক্য আছে, এটাও বুঝতে হবে। সংবিধানের সংশোধন আর সংস্কারের অনেক পার্থক্য আছে। আইনজ্ঞরা, লিগাল এক্সপার্ট যারা, সংবিধান বিশেষজ্ঞরা পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। সারা দেশে আলোচনা, গোল টেবিল, সেমিনার, আর্টিকেল সবকিছুর মধ্যে পরিষ্কার করা হয়েছে। সংশোধন হচ্ছে কি? একটা সেন্টেন্স, একটা চ্যাপ্টার, একটা বাক্যের মধ্যে কিছু শব্দ বাক্যের সংশোধন, অ্যামেন্ডমেন্ট, দ্যাট ইজ কল্ড অ্যামেন্ডমেন্ট। আর সংস্কার গোটা সংবিধানের কাঠামোগত পরিবর্তন, বৈশিষ্ট্যের পরিবর্তন, ফিলোসফির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে জুলাই আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ যে সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তারা যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপরে দমন পীড়ন মুক্ত একটা বাংলাদেশের জন্য যে রাষ্ট্র কাঠামো করতে হবে, তা সংবিধানের এই 72-এর সংবিধানের সেই কাঠামো পরিবর্তন করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের করার মতো করে এটাকে নতুন করে সংস্কার করতে হবে। এটা একটা বিপুল কর্মযজ্ঞ, এটার নাম হলো সংস্কার। ওনারা সেই সংবিধানের বৈশিষ্ট্য বদলাতে চান না, কাঠামো বদলাতে চান না, দর্শন, ফিলোসফি, জুলাইয়ের চেতনাকে সেখানে ঢুকাতে চান না। ওনারা দু একটা ভাষাগত শব্দ পরিবর্তন করে সংশোধন করতে চান। তাহলে একটা সংশোধন আর একটা হলো সংস্কার। ভাইয়েরা আমার, পার্থক্যটা বুঝেছেন তো? তাহলে ওনারা দুপুরে জাল সৃষ্টি করেছেন, 2 আর 2 4টা শব্দের মধ্যেই মারপ্যাচ। একটা হচ্ছে জুলাই সনদ আর গণভোট, এটা বিভ্রান্তি। পাবলিক মনে করবে কিরে জুলাই সনদ তো বিএনপি মানে, বিএনপি মানে না যে তার অর্থ আমি বুঝাইলাম। ওনারা মানে অর্থ হলো
সংবিধান পরিবর্তনে ঐক্যমত্য কমিশনের 12 থেকে 14টা গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে ওনারা মানতে চান, যাতে রাষ্ট্র ব্যবস্থার কোনো সংস্কার হবে না। তাই যদি হতো, আন্তরিকতা থাকতো, তাহলে ওনারা বলতেন ঠিক আছে, এই জুলাই সনদের ভিত্তিতেই তো গণভোটটা হয়েছে। আপনাদের জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু গণভোটের 4টা প্রশ্নে আমরা যে হ্যাঁ বলেছি, ওখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। আপনারা গণভোটে ভোট দিয়েছেন না হাতে, ওখানে লেখা আছে কি কি সাংবিধানিক পরিবর্তন হবে। ওখানে কে, আমরা জামাত ইসলামী, বিএনপি, 33টি দলের অনেকেই অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু গণভোটের ব্যালটের প্রশ্নে কোন দলের কোন নোট অফ ডিসেন্টকে স্থান দেওয়া হয়নি। ঐক্যমত্য কমিশনের যা যা চুরাচির সংস্কার আমরা একমত হয়েছি, পুরাটাই ওখানে রাখা হয়েছে, সেখানেই 5 কোটি মানুষ হাতে ভোট দিয়েছে। কথাটা বুঝে আসছে? তাহলে গণভোটের নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট নাই। নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদে। নোট অফ ডিসেন্ট কোথায় আছে ভালো করে বুঝতে হবে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটের মধ্যে আমরা যেখানে ভোট দিয়েছি, ওখানে উইদাউট নোট অফ ডিসেন্ট 84 বিষয়ে 5 কোটি মানুষ হা বলেছে। সেজন্য জুলাই সনদ মানবো এ কথা বলে শুভঙ্করের ফাঁকি, উনাদের ইচ্ছা মতো করবেন, কিন্তু একবারও বলেন না যে ওই গণভোটের গণরায়কে আমরা মানব। এই জন্য জুলাই সনদ আর গণভোটের ধূম্রজাল আর সংশোধন আর সংস্কারের ধূম্রজাল, এটা তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ওনারা বুঝাতে চান যে 11 দল রাজপথে যে আন্দোলন করছে এটা ঠিক না, এটা প্রতারণা, এটা মুনাফিকি, দেশকে অস্থিতিশীল করা। আমরা বলবো আপনারা বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। এখনো সুযোগ আছে, পার্লামেন্টে আপনারা আলোচনা করুন, সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন। আপনারা সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি, শপথ গ্রহণ করে এখনো ইচ্ছা করলে, আন্তরিকতা থাকলে পার্লামেন্টে এই রাজনৈতিক সংকট নিষ্পত্তি করা যায়। আর যদি তা না করেন, এটাকে যদি সংসদের জন্য নিষ্পত্তি হতে পারত, সংসদে নিষ্পত্তি না করে আপনারা যদি রাজপথে নিয়ে যেতে চান, তাহলে বিরোধী দল হিসেবে 11 দলের অথবা এই গণভোটে যারা ভোট দিয়েছে, সংসদে যদি নিষ্পত্তি না হয় 70% জনগণের কাছে নিয়ে ছড়া, আমাদের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। ফলে সংসদের এই আন্দোলন, সংসদের এই কাজকে আপনারা দয়া করে রাজপথে ঠেলে দিবেন না। তাই আসুন, আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাই, আজকে ফেনী জেলা 11 দলীয় ঐক্য এই সেমিনারের মধ্য দিয়ে বিএনপির সৃষ্ট ধূম্রজাল দূর করে জনগণকে আমরা এই বার্তা দিতে চাই যে আসুন, আমরা জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করার জন্য একদিকে সংসদে, অপরদিকে রাজপথে আমরা তীব্র আন্দোলন করে তুলব। গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম এর মধ্য দিয়ে আমাদের এই দাবি আমরা পূরণ করব। যতক্ষণ না এই দাবি পূরণ হবে, ততক্ষণ আমাদের এই আন্দোলন সংসদেও চলবে, রাজপথেও চলবে। আজকের এই সেমিনার আয়োজনের জন্য 11 দল ফেনী জেলাকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ।